নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা সেই জলে কুমির ডাঙায় বাঘের মতো। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে রোশন গিরি, এই দুই সাঁড়াশি চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হাঁসফাঁস করছেন। কিন্তু এর মধ্যে বড় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে আসলে এই যে জলে কুমির ডাঙায় বাঘ, এর থেকেও বড় রকমের সমস্যার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সমস্যার কারণে তিনি শেষ পর্যন্ত দেশের যত অবিজেপি মুখ্যমন্ত্রী রয়েছেন সবাইকে একজোট হওয়ার চিঠি দিলেন। চিঠিতে তিনি কি লিখেছেন? চিঠিতে তিনি লিখেছেন যে এই যে বিজেপির সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, এই সরকারের অগণতান্ত্রিক ব্যবহারের বিরুদ্ধে এই সময়েই সবাইকে রুখে দাঁড়াতে হবে। অগণতান্ত্রিক ব্যবহারটা কি? অগণতান্ত্রিক ব্যবহারটা হচ্ছে যে মোদী সরকার যেভাবে ইডি এবং সিবিআইকে বিরোধীদের বিপর্যস্ত করার জন্য কাজে লাগাচ্ছে, সেইটা বন্ধ করতে হবে। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং একই সঙ্গে তিনি যেটা বলছেন যে এটাই সময়, মানে হচ্ছে যে এখনই কিন্তু সবাইকে এই বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে। খেয়াল করে দেখবেন যে 2024-এর লোকসভা ভোট কিন্তু এখনও দেরি রয়েছে। এর আগের এই যে 5 রাজ্যের বিধানসভা ভোট গেল, তাতে কিন্তু এই বিরোধী জোট যদি কেউ ভেঙে থাকেন, তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কেননা তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ দেখাননি, এবং তার ফলে কিন্তু বিরোধী জোট সেইভাবে এই 5 রাজ্যের বিধানসভা ভোটে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারেনি। প্রশ্ন যেটা হচ্ছে যে এই 1 মাসের মধ্যেই এমন কি হলো যে ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগ বাড়িয়ে সমস্ত অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি দিতে হলো এই বলে যে আসুন এখনই আমাদের বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে, মোদী শাহর বিরুদ্ধে একজোট হতে হবে। আসলে এটাই বন্ধুরা রাজনীতির খেলা। রাজনীতির খেলাতে এই মুহূর্তে যদি সত্যিই ধরে না হয় যে ইডি এবং সিবিআই কেন্দ্রের আঙুলের ইশারায় কাজ করে থাকে, তাহলে এই মুহূর্তে তৃণমূলের যা অবস্থা, সেই অবস্থা কিন্তু জলে কুমির ডাঙায় বাঘ নয়, রীতিমতো তার থেকেও ভয়ঙ্কর অবস্থা। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখা যাচ্ছে যে মোদী শাহরা যদি সত্যি জাল পেতে থাকেন ইডি সিবিআইকে দিয়ে, তাহলে সেই জাল কিন্তু ক্রমশই গুটিয়ে আনা হচ্ছে। গরু পাচার, কয়লা পাচার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে যে সিবিআইয়ের তদন্ত, সেই তদন্তের যে ফাঁস, সেই ফাঁস কিন্তু ধীরে ধীরে আটক হচ্ছে। তৃণমূল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের পুড়িয়ে মারার ঘটনার শুরুর দিন থেকেই একটা জিনিস বলে আসছিলেন, সেটা হচ্ছে যে রামপুরহাটের ঘটনা বড় কোনো ব্যাপার নয়, এটা নিজেদের মধ্যে, মানে তৃণমূলের নিজেদের মধ্যেকার লড়াই, এবং তার ফলে যাই হয়েছে সেটা রাজ্য সরকার সামাল দিতে পারবে, রাজ্য সরকার নিজেই পরিস্থিতি ঠিক করে নিতে পারবে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রামপুরহাটে গিয়ে পীড়িত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য থেকে শুরু করে চাকরির আশ্বাস থেকে শুরু করে সব কিছু দিয়ে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া বলুন, কিংবা চাপা দেওয়ার চেষ্টা করা বলুন, কিংবা মিটিয়ে ফেলার চেষ্টা বলুন, তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে যেভাবে রামপুরহাটের পুড়িয়ে মারার ঘটনা সিবিআইয়ের হাতে গেছে, যেভাবে সিবিআই তদন্তে তৎপর হয়ে উঠেছে, এবং সেই তদন্ত কিন্তু ঘুরে ফিরে যেভাবে সেই কয়লা পাচার, গরু পাচারের দিকে এগোচ্ছে, তাতে কিন্তু বড় রকমের একটা অশনি সংকেত দেখতে পাচ্ছে তৃণমূল। আরও স্পষ্ট করে বলা ভালো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ইডি এই কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। মঙ্গলবার কিন্তু ফের তাকে ডাকা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন না আপাতত, এখন পর্যন্ত এটাই খবর। কেন দিল্লি তিনি যাচ্ছেন না? এর আগে তো তিনি ইডিআইয়ের দফতর থেকে বেরিয়ে এসে বাইরে মিডিয়ার সামনে বেশ চড়াও করে ফলাও করে বলেছিলেন যে ইডিকে তিনি সব রকমের তদন্তে সহযোগিতা করবেন, যা যা কাগজপত্র ইডি চাইবে তিনি সবই তা ইডির হাতে তুলে দেবেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তার পুরনো বুক ঠুকে বলা কথা যে আমি যদি 10 পয়সা নিয়ে থাকি তাহলে আমাকে মাঝ রাস্তায় ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, এই যে দাবি, সেই দাবিটাও কিন্তু তিনি বুক ঠুকে
দিল্লিতে বলে এসেছিলেন। কিন্তু তারপরেই যখন ইডি এই মঙ্গলবার তাকে ফের ডেকে পাঠালো সেই কয়লা তদন্তের মামলায়, তিনি কিন্তু এই বলে ইডির মুখোমুখি হওয়া এড়ালেন যে তিনি এখন ব্যক্তিগত কাজে ব্যস্ত। সত্যি কি তাই? বাস্তবটা কিন্তু অন্য কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইডির সমন এড়াতে বারবার দিল্লির হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ইডির সমন এড়াতে পারেন তার জন্য দুদে আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি, এরা কংগ্রেস নেতাও বটে, এই দুজন আইনজীবীকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছেন। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে ইডির যাতে সমন এড়ানো যায়। কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবার এই যে ইডির সমন এড়ানোর আর্জি, সেই আর্জি জরুরি ভিত্তিতে কবে শুনানি করবে তার কিন্তু কোনো ডেট এখনো দেয়নি। আর ঠিক এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুকের মধ্যে কোথাও যেন একটা ভয় কাজ করছে। যেভাবে রামপুরহাটের পুড়িয়ে মারার ঘটনার ইঙ্গিত কয়লা পাচার, গরু পাচারের দিকে এগোচ্ছে, যেভাবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা এই পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে গরু পাচার এবং কয়লা পাচারের যে দুর্নীতি, যে চক্র, তার একটা যোগাযোগ খুঁজে পাচ্ছেন, তার একটা যোগাযোগের ইঙ্গিত পাচ্ছেন এবং তদন্ত সেদিকে এগোচ্ছে, সব মিলিয়ে কিন্তু এই ইডির যে এদিনের জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো একেবারে চুপ হয়ে তিনি কিন্তু নিজের ব্যস্ততার কৈফিয়ত জারি করে দিল্লির ইডির যে মঙ্গলবারের জিজ্ঞাসাবাদের দিন সেটা কিন্তু এড়াতে চাইছেন। অন্যদিকে দেখুন, এই গরু পাচার তদন্ত করছে সিবিআই এবং সেই সিবিআই কিন্তু বারবার বীরভূমের তৃণমূল নেতা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কেষ্টদাকে বারবার ডেকেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা আসছেন। অনুব্রত মণ্ডলকে কিন্তু দিল্লিতে ডাকা হয়নি, তাকে কিন্তু কলকাতায় ডাকা হয়েছে। অনুব্রত মণ্ডল ভয়ে কিন্তু সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন না এবং সেই অনুব্রত মণ্ডলও কিন্তু রক্ষা কবচের জন্য বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সিঙ্গল বেঞ্চ যখন অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দিতে অস্বীকার করেছে, তখন তিনি কিন্তু আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আপিল করেছেন এবং ডিভিশন বেঞ্চও কিন্তু আজ শেষ পর্যন্ত জানিয়ে দিল যে না, অনুব্রত মণ্ডল রক্ষা কবচের যোগ্য নয়। সিবিআইয়ের তদন্তে কিন্তু হাইকোর্ট বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা খেয়াল করে দেখুন। একদিকে ইডি কয়লা পাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে, সেই সঙ্গে রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠানো হচ্ছে, কিন্তু রুচিরা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না। সিবিআই গরু পাচার নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছিল বারবার, কিন্তু অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণে বারবার সেটা এড়িয়ে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত সিবিআই যাতে কোনোভাবে গ্রেফতার করতে না পারে জিজ্ঞাসাবাদের সময়, সেই জন্য কিন্তু আগেভাগে হাইকোর্টের কাছে গিয়েছিলেন রক্ষা কবচ নিতে, সেই রক্ষা কবচও পেলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইদিকে সুপ্রিম কোর্টে তার যে আর্জি রক্ষা কবচ সেটা তিনি পাচ্ছেন না, অনুব্রত মণ্ডল হাইকোর্টে তার রক্ষা কবচ পেলেন না। এদিকে রামপুরহাটের পুড়িয়ে মারার ঘটনার তদন্ত কিন্তু যোগ সূত্র পাওয়া যাচ্ছে সেই কয়লা পাচার আর গরু পাচারের সঙ্গে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কি শান্তিতে রাত্রে ঘুমোতে পারবে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে থাকতে পারেন? তিনি কি শান্তিতে দিন কাটাতে পারবেন? ফলে শেষ পর্যন্ত সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিঠি লিখলেন কাদের? বিজেপি যত রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে একজোট হওয়ার জন্য, এবং তিনি বাহানা করলেন যে আসুন সবাই মিলে বিজেপির বিরুদ্ধে একজোট হই। বিজেপির যে অগণতান্ত্রিকভাবে গণতন্ত্রকে যেভাবে একেবারে নিঃশেষ করে দিচ্ছে সিবিআই ইডিকে কাজে লাগিয়ে, তার বিরুদ্ধে আসুন আমরা একজোট হই। কিন্তু এই যে একজোট হওয়া, সেই একজোট হওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটাই সব থেকে ভালো সময়, এটাই সব থেকে ভালো সময়। কেন? যে কথাটা বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের বললাম, যে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু ইডি এবং সিবিআই পুরোপুরিভাবে তার যে জাল, সেই জাল কিন্তু গুটিয়ে আনছে, এবং সেই জাল গুটিয়ে আনার ফলে কোথাও না কোথাও যেন তৃণমূলের মধ্যে একটা হাঁসফাঁস একটা অবস্থা তৈরি হয়েছে। জাল গুটিয়ে আনার ফলে কিন্তু শ্বাস বন্ধ হতে শুরু করেছে,
শ্বাস ছোট হওয়ার ফলে কিন্তু নিঃশ্বাস নিতে কোথাও যেন অসুবিধে হচ্ছে। তার জেরে কিন্তু শেষ একটা চেষ্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। সমস্ত বিরোধীদের একজোট হওয়ার তিনি ডাক দিলেন বিজেপির বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে যে সাহসটা দেখিয়েছিলেন, যেভাবে তিনি কংগ্রেসকে দফারফা করেছিলেন, কংগ্রেসের সমালোচনা করেছিলেন, আর 1 মাস কাটতে না কাটতেই যেভাবে তিনি ফের কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে আর্জি জানালেন বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য, সেই আর্জিতে এই কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা অকংগ্রেসি মুখ্যমন্ত্রীরা কি সাড়া দেবেন? এর থেকেও যেটা বড় প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন, যার মধ্যে কয়েকজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনি তো সোনিয়া গান্ধীকে চিঠিটা লিখতে পারতেন, তিনি তো সোনিয়া গান্ধীকেও বলতে পারতেন যে আসুন আমরা বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইটা করি, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তিনি চিঠিটা লিখলেন না, কারণ তিনি কংগ্রেসকে, তিনি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তারা কংগ্রেসকে আক্রমণ করেছেন, যে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসের তারা তীব্র সমালোচনা করেছেন, তারপরেও কি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখবেন? না, মনে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনে হয়েছে যে হয়তো সেটা করা যায় না। তার জন্য তিনি কিন্তু ঘুরিয়ে অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠিটা হয়তো লিখেছেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।